যে তেলটা আসলে অভাবের কারণে কেনা হয়নি, বাবার ছবি নেই। তখন আমার মাথায় ঘুরছে, আমি পুরানো একটা ছবি দিয়ে পরে পোস্ট করলাম এবং লিখলাম ওই কথাটাই যে আমাদের মোবাইলের গ্যালারিতে সবচেয়ে কম থাকে যার ছবি। কারণ একটা বাবা মা সবচেয়ে খুশি হয় যখন তাদের সামনে তাদের সন্তানরা বসে থাকে। তিনতলায় আমি থাকি, খাই বা সবই করি, তা আমার সমস্ত কাপড় চোপড় 2 তলায়। আমার টাকা নাই, পয়সা নাই, অমুক নাই, তমুক নাই, ডাজন্ট ম্যাটার, বাট অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ ইউর ফাদার অ্যান্ড মাদার বিসাইড ইউ, দ্যাট ইজ দ্য বিগেস্ট অ্যাসেট ইউ হ্যাভ। এর চেয়ে বড় অ্যাসেট তো দুনিয়াতে আর নেই। আসসালামু আলাইকুম। গাল গল্পে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা মূলত কথা বলি বাবা মাকে নিয়ে। বাবা মায়ের বাইরে আমরা খুব বেশি কথা বলি না। আর বাবা মাকে নিয়ে কথা বলি এ কারণেই যে বাবা মাকে নিয়ে পৃথিবীতে আজকাল খুব কম কথা হয়। অথচ বাবা মাকে নিয়ে সবচেয়ে বেশি কথা হওয়া জরুরি ছিল। এই যে সংকট, এই সংকটটা যেন দূর হয়ে যায়, কতটুকু হবে জানি না। আমরা চেষ্টা করি যে আমরা যখন বাবা মাকে নিয়ে কথা বলবো, আপনারা যারা ভুল করে কিংবা মানে কোনো একটা বিষয় সামনে এসে গেছে, আপনার কানের কাছে বাবা বা মা একটা শব্দ আসায় আপনার মনের ভেতরে একটা কড়া নেড়ে গেছে। আর আপনি মনে করছেন যে আপনার বাবা আপনার কাছে নেই, আপনার মা কাছে নেই। আপনি সঙ্গে, সঙ্গে তাদেরকে ফোন করলেন অথবা পাশে আছে, পাশের ঘরে আছে, অফিসে আছেন আপনি, বাসায় আছেন। আপনি খোঁজ নিলেন। আর আপনার বাবা-মা পৃথিবীতে বেঁচে নেই, তাদের জন্য যেন আপনি মোনাজাত প্রার্থনায় ওনাদেরকে স্মরণ করেন। এই উদ্দেশ্য নিয়েই আমরা মূলত কথা বলি। তো বাবা-মাকে নিয়ে কথা যারা বলতে আসেন সেই সৌভাগ্যবান সন্তান বলবো, আ যারা বাবা-মাকে নিয়ে কথা বলে। সেই ধারাবাহিকতায় আজকে এখন আমাদের অতিথি বাংলাদেশের একজন সুপরিচিত, গুণী এবং খুবই পছন্দের আমার নির্মাতা আশিকুর রহমান। ভাই কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আশিক ভাই, আমরা আসলে আমাদের এই আয়োজনে কোনো ভনিতা নেই, কোনো আয়োজন অন্য অন্য সব প্রচলিত বা প্রথাগত কথাবার্তা আমরা বলি না। ফলে আমরা ডিরেক্ট কথায় চলে যাই আরকি। আমি কিছুদিন আগে একটা আ ছবির ক্যাপশন দেখে অনেক সময় মানে মেরে বসেছিলাম যে ক্যাপশনটা ছিল যে আপনার বাবার ছবি, সম্ভবত ব্লেজার পরা এরকম ছবি, দাড়ি, চশমা এরকম একটা ছবি সম্ভবত ছিল। আপনি ক্যাপশনে লিখেছিলেন যে আ যে মানুষটার ছবি আমাদের ফোল্ডারে কম থাকে। আমরা আসলে এর ব্যাখ্যাটা আপনার দর্শন থেকে জানতে চাই। ব্যাখ্যার কিছু নাই আসলে। ফাদার্স ডে ছিল। তো ধরেন এরকম তো আমাদের বছরব্যাপী নানান রকমের ডেইজ আসে। মাদার্স ডে, আমাদের ম্যারেজ ডে, বার্থডে, নিজের বউয়ের, বাচ্চার, মার, অমুক তমুক অনেক ডে। তো ফাদার্স ডে ইজ অ্যানাদার ডে। তো মেমোরিজেও অনেক ছবি আসে। ফেসবুক যেহেতু এখন আমরা সবাই কম বেশি ব্যবহার করি। তো আমার ইচ্ছা হচ্ছিল যে ফাদার্স ডেতে আব্বুকে নিয়ে একটা পোস্ট করব। তো একটা ফ্রেশ ছবি বা রিসেন্ট ছবি এমনি। তো আমি গ্যালারিতে খুঁজতেছি, তো আমি নামতেছি, দেখি যে নামতেছি মানে রিসেন্ট ছবি তো প্রথমে থাকে, সো নিচের দিকে যত যাচ্ছি তত আসলে পিছনের ছবি। তো আমি নামতেছি দেখি ছবি নাই। শেষমেশ আমি অনেক দূর যাওয়ার পরে দেখলাম যে সবার ছবি আছে। আমার ছবি, আমার ফ্যামিলির ছবি, আমার ওয়াইফের ছবি, বাচ্চার ছবি, আম্মুর ছবিও আছে কিছু, কিন্তু বাবার ছবি নেই। তখন আমার মাথায় ঘুরছে, আমি পুরানো একটা ছবি দিয়ে পরে পোস্ট করলাম এবং লিখলাম ওই কথাটাই যে আমাদের মোবাইলের গ্যালারিতে সবচেয়ে কম থাকে যার ছবি। তো এই ছবি কম থাকাটা আসলে একটা সাংকেতিক ব্যাপার, বা ধরেন সিম্বলিক। মানে ছবি কম থাকে মিন্স এই মানুষটা, ওই ছবি কম থাকার মতো আমাদের জীবনের অন্যান্য জায়গায় তার গুরুত্ব, ভ্যালুজ বা তার ইম্পর্টেন্সও আমার মনে হয় দিন 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 আমরাই হয়তো অবচেতনেই কমে যায় বা কমায় ফেলি। এইটাই বেসিক্যালি আমি মেইন করতে চাইছি যে নানান ব্যস্ততায়, নিজেদের বিভিন্ন রকমের সাংসারিক ঝামেলা, এটা সেটায় আমার মনে হয় ইভেন মাও, শুধু বাবা না, মার ক্ষেত্রেও একই কথাই সাজে। মাদের ছবিও খুব যে থাকে তাও না। হয়তো কোনো একটা ইভেন্টে গেছি, ছবি আছে, বার্থডে, ম্যারেজ ডে ছবি আছে, বা কোনো একটা প্রোগ্রামে গেছি, বিয়ের ছবি আছে। এছাড়া আপনি দেখবেন খুব বেশি ছবি আসলে বাবার ছবি নাই। বাবার ছবি নাই। সত্য। আমি ওটা জানার পরেই মূলত আমি
আমি কিন্তু বাবাকে নিয়ে অনেক ধরনের পাগলামি করি, অনেক লেখা লেখি এবং আমার বাবাকে নিয়ে পূর্ণাঙ্গ একটা কবিতার বইও আছে। তা আমি আমি এত পাগলামি করি দেখি তো আমার গ্যালারিটা। আমি দেখলাম যে সেই যে ঈদে বাড়ি গেছিলাম, সেই কবের একটা ছবি আব্বার সাথে কাছাকাছি আর নেই। আমি আপনার ওই কথাটা কিন্তু আমাকে যেরকম ধাক্কা দিয়েছে অনেককেই কিন্তু এটা অনেকের দরজায় এটা টোকা দিয়েছে যে ঘটনাটা একটু মিলিয়ে দেখি। এবং আমি মনে করি যে যারা আপনাকে চিনে এবং যারা ওই পোস্ট দেখেছে তারাও কেউ আমার মতো কেউ না কেউ তো স্ক্রল করে দেখছে গ্যালারিতে যে কোথায় আছে, কত দূর আছে, 2023 নাকি 24 নাকি 25 কোন সালে আসলে শেষ ছবিটা তোলা। হয়তো আপনার আব্বার সাথে আপনার সম্পর্কটা, আমার আব্বার সাথে আমার সম্পর্ক সবসময় একটা ডিস্টেন্স ছিল। কেমন ডিস্টেন্স ছিল বলতে, আব্বু এখন অনেক নরম হয়ে গেছে। আব্বু ভীষণ ডিসিপ্লিন একটা মানুষ ছিল, খুব রাগী এবং খুব কম কথা বলা মানুষ, ব্যক্তিত্ব সচেতন এবং খুব সিরিয়াস অ্যাবাউট পড়াশোনা। এবং ওনার জীবনে আসলে উনি খুব নিজেও খুব কষ্ট করে বড় হয়েছে আসলে, খুব 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 কষ্ট করে। আমার দাদার 9 সন্তান ছিল। তো আমাদের বাড়ি হচ্ছে মিরেশ্বরাই, অলিনগরে। তো এখনো আব্বু কোনো সবজি তেল দিয়ে খেতে পারে না, সিদ্ধ সবজি খায়, মানে যে কোনো রান্না, শাক, লাউ, পেঁপে আম্মু রান্না করলে এখনো সিদ্ধ খায়। তো আমার ছোটবেলা থেকেই, আমি তো নানার বাসায় ম্যাক্সিমাম টাইম থাকতাম যেহেতু আব্বু আম্মু চাকরি করতো। তো নানার বাসায় আবার সব তেল দিয়ে রান্না টান্না। আমার খালা যিনি এখন কানাডা থাকে, ওনার হাতে আমরা বড় হয়েছি আর কি। তো যখন আমাদের বাসায় খাবার আয়োজন, মানে আমি একবেলা খেতাম, রাতের বেলা আব্বু আম্মু অফিস করে এসে আমাকে নিয়ে যেত আর কি নানার বাসা থেকে আমাদের বাসায়। তো ওই সবজিটা আমার খেতে ভাল লাগতো না, ধরেন মূলার তরকারি। তো আমি অনেক পরে বড় হওয়ার পর জানতে পারলাম যে এই অভ্যাসটা কোথা থেকে আসছে। এই অভ্যাসটা আসছে, আমার দাদি আমার মাকে বলছে যে এতগুলা সন্তান, তোমার শ্বশুরের যে ইনকাম, তাতে তেল কিনে সবজি রান্না করার মতো অবস্থা আমাদের ছিল না, যেই কারণে সিদ্ধ তরকারি আমি খাওয়াতাম বাচ্চাদের। তো এটাই ওদের অভ্যাস রয়ে গেছে। তো একটা মানুষ যখন ধরেন 20 বছর পর্যন্ত শুধু আসলে সিদ্ধ তরকারি খায় তেল ছাড়া, হুইচ ইজ গুড ফর হেলথ, এটা কিন্তু আবার সত্যি, হুইচ ইজ গুড ফর হেলথ, হুইচ ইজ গুড, এটা কিন্তু আমি অন্যভাবে বলতেছি। তো এইটা আব্বুকে অনেক হেলদি রাখছে। বাট ওই যে পয়েন্টটা, যে তেলটা আসলে অভাবের কারণে কেনা হয়নি, বুঝছেন? এটা আমার বড় চাচাও, কিন্তু উনি এখন আর এটা অভ্যাসটা উনি আর খেতে পারেন না। 20 বছর অভ্যাস। আচ্ছা, ডিস্টেন্সটা হয়েছে কি, আব্বু তো খুব গম্ভীর এবং খুব শক্ত। তো আব্বু চাকরি করতো, আম্মুও চাকরি করতো, আমি আমার নানার বাসায় বড় হয়েছি, না আমার খালা মামাদের কাছে। মূলত চরিত্রগতভাবেই উনি এরকম, মানে একটু থাকে না যে সবাইকে নিয়ে আমোদ ফুর্তি করবো, মজা, এরকম না। তো একটা অভাবের মধ্যে দিয়ে বড় হয়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে উনি শুধু পড়াশোনা, বেসিক, ওনার কোনো কাপড় চোপড় নিয়ে কোনো ইয়ে ছিল না, ফ্যাসিনেশন ছিল না, দামি জিনিসপত্র কিনতে হবে। ওনার শুধু 2টা জিনিস, ওনার হচ্ছে ফ্যামিলি, অফিস, আর বাচ্চাদের পড়াশোনা। এর বাইরে ওনার আর কোনো জগতই নেই। আমাদেরকে ছোটবেলায় ধরেন চিড়িয়াখানা, শিশু পার্কে আমার খালা মামারা নিয়ে গেছে না, আব্বু কখনো ওইভাবে, আব্বু শুধু নিয়ে যেত আমার বড় চাচার বাসায়। বড় চাচার বাসাটা ছিল আমাদের কাইন্ড অফ একটা সেন্ট্রাল পয়েন্ট, গেট টুগেদারে সবাই শুক্রবারে ওখানে, অন্যান্য চাচাতো ভাই বোন আমরা যেতাম প্রায় আর কি। এবং ওখানে আমাদের একটা সুন্দর সময় কাটতো। এবং আব্বুর ফোকাস ছিল ওইটা, আর হচ্ছে আমাদের গ্রামের বাড়ি অলিনগর, যেটা মিরেশ্বরাইতে, চিটাগাং। ওনার দুনিয়াটা খুব ছোট এবং খুব সৎভাবে চাকরি করে রিটায়ার করছে। এবং ভেরি সিরিয়াস অ্যাবাউট, আমি কোনোদিন দেখি নাই ওনাকে প্রয়োজন ছাড়া অফিস থেকে ছুটি নিতে। আর আমাদের সন্ধ্যা 6টার মধ্যে, মানে মাগরিবের আজানের পরে, যখন মাগরিবের আজান, সাথে সাথে পড়তে বসতে হবে। তো একটা লোক আমার একটা কাজিন ছিল আমার সমবয়সী, ও হচ্ছে এখন কানাডায় থাকে, মিশু ওর নাম। আমরা একসাথে বড় হয়েছি। তো ওর বাবা দুবাইতে থাকতো, তো আমরা একসাথে বড় হয়েছি। ও আমার আব্বুই ডাকতো। তো আমাদের দুইজনকে ওই অফিস থেকে এসে 8 ঘন্টা, আবার 3-4-5 ঘন্টা পড়াতো। এবং আব্বু আমাদেরকে একদম টিল ক্লাস 7-8 পর্যন্ত পড়াইছে। নট অনলি পড়াইছে, ওই ব্যাংকে কিছু ময়লা, মানে ইউজলেস কাগজ থাকতো, ওই কাগজগুলো নিয়ে আসতো এবং সমস্ত বিষয়ের নোট আব্বুর হাতে লেখা। বিজ্ঞান, সমাজবিজ্ঞান, বাংলা, ইসলামিয়াত, ইংলিশ, সব। আমার টিচার কিন্তু আব্বু।
আমার এবং আমার ভাই যার কথা বললাম মিশু, আমাদেরকে গ্রামার, ইংলিশ সব কিছু পড়াইছে আব্বু, ম্যাথমেটিক্স সব। ক্লাস 8-এ যে আমরা বাইরের টিচার প্রথম পেলাম আর কি, এটা অনেক এর বড় মধ্যে ভাগ্য। টুকটাক, হ্যাঁ, এবং ওনার হাতে লেখা সব নোট আমরা পড়ছি, ওনার হাতে লেখা। এবং এটার ম্যাজিকটা ঘটছে ম্যাট্রিক পরীক্ষায়, যে তখন সেকেন্ড বার জিপিএ যেবার হলো আর কি, আমরা সেকেন্ড ব্যাচ জিপিএ, তার আগ পর্যন্ত ফার্স্ট ডিভিশন, স্টার এগুলো ছিল আর কি। তো আমরা সেকেন্ড ব্যাচ, তখন আর ফোর্থ সাবজেক্ট যোগ হয় না, তখনও ফোর্থ সাবজেক্টটা অ্যাড হয়েছে আরো পরে এসে। তো আমাদের মণিপুরের স্কুলে আমাদের 4টা সেকশন, 65 জন করে 230 জন, এটা সিরিয়াল ওয়াইজ যারা হ্যাঁ, ভালো ছাত্র, ABCD হ্যাঁ এবিসিডি, প্রথম 65 জনে আমি বি সেকশনে ক্লাস 10-এ পড়ি। তো আমার রোল তখন 74 না কত এরকম কিছু একটা, 70। তো 4.88 আমাদের স্কুলে পেলো, 5 কেউ পায়নি। 5 মনে হয় পুরা বাংলাদেশে 155 জন মাত্র পাইছিল ওই বার, আমাদের বার 4.88, 373 সামথিং এরকম। তো এ সেকশন থেকে পাইছিল হচ্ছে আমরা 19 জন 4.88 আমরা পাইছি, 17 জন এ সেকশন থেকে, 2 জন বি সেকশন থেকে, আমি, আমার এক বন্ধু আবেদ, সে এখন ডাক্তার, আমরা 2 জন। তো তখন আমার মনে হয়েছিল যে এই যে আব্বুর ছোটবেলা থেকে এখন পর্যন্ত ক্লাস 8 পর্যন্ত যে আমাদের উপর একটা কাইন্ড অফ মানে ইয়ের মতো দাঁড়ায় ছিল, সিকিউরিটির মতো, যে পড়া কোনো দিন মিস দিতে দেয়নি কোনো কারণে। এবং যদি কোনো কারণে ধরেন বাসায় কোনো একটা আয়োজন, দাওয়াত, অনুষ্ঠান, মেহমান, আব্বু, খালা, মামা বা আম্মুদের উপরে খেপে যেত, যদি পড়ার সমস্যা হচ্ছে বা ডিস্টার্ব হচ্ছে এরকম আর কি। এবং উনি ওনার ফ্যামিলি যারা একটু সমস্যায় থাকতো তাদেরকে সাহায্য সহযোগিতা, ইভেন কিছুদিন আগেও আমার এক ওনার ফুফাতো ভাইয়ের ছেলে, তাকে সে ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াইছে এবং নিজের খরচে কাইন্ড অফ মানুষের থেকে। এবং সে আরও একটা নোবেল কাজ করে, সেটা হচ্ছে তার বিভিন্ন কলিগ, পরিচিত, আত্মীয়, এদের কাছ থেকে একটা জাকাতের ফান্ড সে প্রতি বছরই কালেক্ট করে, এবং যারা এই পড়াশোনা বা নানান রকম সমস্যায় থাকে এটা খুব গোপনে করে, এটা আমি দারুণ। ব্যক্তিগতভাবে জানি বলে বলতেছি। এখন সম্পর্ক কেমন? এখন ভালো, এখন তো আব্বুর সাথে আমার সমস্ত বিষয় নিয়ে আলাপ হয়, কথা হয়। যেহেতু মিরান আছে আমার ছেলে, ও আসে দাদার সাথে খেলে। এখন আব্বু অনেক নরম হয়ে গেছে, এখন সব বিষয়ে শেয়ার করে, কথা বলে, আগের চেয়ে বেটার আর কি। মানে ডিস্টেন্সটা এখন তো আসলে ডিস্টেন্সের আর কিছু আপনার নাই। বাবা মায়ের মধ্যে মানে আপনার বাবার সাথে তো ওই সময় ওটা কারণবশত আর কি ডিস্টেন্স। কারণ আমার বেলায়ও সেটাই ছিল যে আমি বাপকে দেখে 200 মাইল দূরে যেতে হুম, ঘুরতাম, আর হুম, এখন আমার বাপ আমার সাথে আষ্টে পৃষ্ঠে থাকে। ওটা আমাদের আসলে যাদের বাবারা খুব গম্ভীর ছিল তাদের বাবারা বয়স কারণ এটা এবং হয়েছে। এটা আস্তে আস্তে ঘুচে যায়। মায়ের ব্যাপারটা আম্মু ছিল অলওয়েজ আমাদের জন্য একটা কাইন্ড অফ প্রোটেকশনের ওয়াল আর কি। আম্মুই সব আহ্লাদ পূরণ করা, ক্রিকেট খেলবো এটার জন্য জিনিসপত্র কিনে দেওয়া, ঘুরতে গেলে টাকা দেওয়া, যাই শখ আহ্লাদ সবকিছুই আম্মু। আপনার আম্মুই আম্মু সব তো করছে। আপনার আম্মু মানে উনি জব করতেন বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকে। আপনার আম্মু ব্যাপারটা আমি আসলে লোভ সামলাইতে পারতেছি না। আমি একটা কথা ওটা বলবোই, আপনি মানা করলেও বলবো যে মানে আমি একদিন ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে বেগুনের কিছু একটা খেতে ইচ্ছে করছে, বেগুন খুব পছন্দ সবজি হিসেবে। তো পরদিন আমার বাসার সামনে মানে একজন কুরিয়ারের লোক আসলো। সে এসে দেখলাম যে বিশাল অনেকগুলা খাবার দাবার। আমি খুলে দেখি যে সবকিছুই বেগুনের, অনেক রকমের বেগুনের ভর্তা, অনেক রকমের বেগুনের ভাজি। তারপর আপনি অতগুলা জানেন না কি পাঠাইছে আপনার। ডিম বেগুন, ডিম বেগুন, মাছ দিয়ে বেগুন, ইলিশ মাছ দিয়ে বেগুন, এরকম প্রায় আমি 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 যতদূর জানি 22টা আইটেম ছিল। না না এত না, 22টা আইটেম ছিল, 22টা আইটেম ছিল। আচ্ছা আচ্ছা। এবং কি ফ্রিজে আমি জায়গা পাই নাই রাখার। 4 দিন পর্যন্ত আমাকে ওই এক্সট্রা যেগুলা হয়েছিল সেগুলো মানে বারবার জাল দিয়ে করে দিয়ে গরম করে খেতে হয়েছে। আমাকে খেতে হয়েছে। এবং আপনার এই মায়ের যে মহানুভবতা, এই যে অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো করে রান্না করে পাঠানো, আপনার সাথে আমার দেখা হয় না, কথা হয় না 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 অনেক বছর, অনেক বছর। হ্যাঁ, মগবাজারে সেই হ্যাঁ। 2010, 11, 12 পরে ওইভাবে আর ওইভাবে রেগুলার দেখা হয়। দেখা হয় না। সেই জায়গায় আমি তো মানে ওনার সন্তান না। তো মানে আমার জন্য যেগুলো উনি
মানে রান্না করছেন, আমার কাছে মনে হলো যে মায়ের রান্না খাচ্ছি। এবং আমার অদ্ভুত লাগছে আর কি ব্যাপারগুলো। এটার মূল কারণ প্রচন্ড দুঃখে যারা বড় হয় তাদের মনটা অনেক বড় হয়। কেন বলেন তো? মানে আপনার মায়ের ব্যাপারটা কারণ হচ্ছে আমার মায়ের মানে আমার নানু মারা গেছে আমার আম্মু যখন ক্লাস 6-7 পড়ে। উনি তখন বড়, তার ছোট 7 জন ভাই বোন এবং প্রত্যেকের মধ্যে গ্যাপ 1-2 বছর করে, বেশি দিন গ্যাপ না। 7-8 ভাই বোনের মাঝে 2-1টা ভাই বোন মারা গেছে এনিওয়ে। তো আমার আম্মু আমার নানুকে খুব জ্বালাতো। জ্বালাতো মিন্স খেতো না, এড করতো না। সারাদিন গল্পের বই পড়ার নেশা ছিল, সারাদিন বই পড়তো, পড়াশোনায় সিরিয়াস ছিল। হঠাৎ করে আমার নানু মারা গেছে, হঠাৎ করে এক রাতে। এবং ওই সময় পুরো ফ্যামিলিটা, আমার নানা খুব ভালোবাসতো আমার নানিকে। তো আমার নানাও আধা পাগলের মতো হয়ে গেছে। ওনার ব্যবসা বাণিজ্য, অনেক ভালো ব্যবসা বাণিজ্য ছিল যশোরে, ঢাকাতে মোটর পার্টসের দোকান ছিল, গাড়ি ছিল, ব্যবসা ছিল, এগুলো সব আস্তে 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 ইয়ে হয়ে গেছে। তা আমার মা 6 মাস একটু পরপর ফিট হয়ে যেত, মানে সেন্সলেস হয়ে যেত। তো ডাক্তার তাকে বলছে যে, ডাক্তারের কাছে বারবার নানা ভাই নিয়ে গেছে, যে উনি এই শকটা নিতে পারে নাই। আপনার নানির মৃত্যু। হ্যাঁ, এরপরে যখন সে আস্তে আস্তে সুস্থ হলো, শি টুক ওভার দ্য হোল ফ্যামিলি। এবং এই যে বাকি 7টা ভাই বোন, এরা আসলে ওনার ভাই বোন না, এরা আসলে ওনার সন্তান। উনি ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত টিউশনি করে করে, নিজে পড়াশোনা করে, ওই টিউশনির টাকা দিয়ে ছেলে বা ভাই বোনদের সমস্ত কিছু, এরপরে আস্তে আস্তে আরও পড়াশোনা শেষ করে বাংলাদেশ ব্যাংক, এবং বলছে আমার প্রথম মাসের বেতন দিয়ে আমি আমার বাবার ঋণ শোধ করছি। তা আমার 3 খালা, মানে আমরা হচ্ছে 4 বোন পরপর, তারপরে আবার 4 ভাই। তো বলে যে আমরা সারা রাত জামা সেলাই করতাম, আর সেই জামা বিক্রি করে সেই টাকা দিয়ে বাকি যে 4 ছোট ভাই তাদের ঈদের জামা কিনে দিত। তো দিস লাইফ, মানে এই সময়টা, এই জীবনটা ওনারা পার করছে। তো এবং আমি দেখছি আমার 4 মামাকে, এই 4 খালা, আমার উপরের 4 খালাকে মানে মায়ের চেয়ে কোনো অংশে কম শ্রদ্ধা করে না। আমার বড় মামা এখনো আমেরিকায় থাকে, বাট বোনদেরকে, বড় মামা, ছোট মামা, সেজ মামা, মেজ মামা সবাই কম আর বেশি বোনদেরকে মানে মায়ের মতো। এবং আম্মু তো বাইরের সাইডটা দেখতো, চাকরি বাকরি, ইনকাম। আর আমার যে ইমিডিয়েট আম্মুর পরে যিনি বড় খালা, যিনি এখন কানাডায় থাকে, যার কাছে আমি বড় হয়েছি, উনি দেখতো ঘরটা, মানে রান্না বান্না ছেড়ে পড়াশোনা, স্কুল কলেজ, এবং এইভাবেই সবাই কিন্তু পাশ করছে, স্কুল কলেজ পাশ করে, পড়াশোনা শেষ করে। এই যে যুদ্ধটা জীবনের, এইটাই মনে হয় মানুষটাকে অনেক বেশি উদার। এবং আমাদের বাসায় আমাদের কাজিনরা আসলে খুব বিরক্ত হয় ইদানিং না, আগেই উনি সবাইকে জোর করে করে এইটাতে খাওয়ানোর যে একটা টেন্ডেন্সি। আর আমার নানা খুব ভোজন রসিক ছিল আর কি। ওনাদের ইয়ে হচ্ছে ইন্ডিয়াতে, আমার মার দাদা বাড়ি ইন্ডিয়াতে। তো এবং আমার নানা খুব ভোজন রসিক, এবং বাসায় প্রচুর বাজার, রান্না এগুলোর একটা অভ্যাস ছিল ওই সময় থেকে। এখনো তো আছে এইটা, এখনো আছে। আম্মুরাই ওই লিগেসিটা কন্টিনিউ করতেছে। এবং খাওয়া, বলে না যে খাওয়ায় একটা আনন্দ পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি নিজে যে খুব খাদ্য রসিক তা না, কিন্তু ওই যে সবাইকে রাখবে, দাও তাহলে আসবে সবাইকে। এখন একটু শরীরের ইয়ের কারণে পারে না, বা যতদিন পর্যন্ত বেশি শক্ত সামর্থ্য ছিল সবাইকেই এইটা করতো। সো ওই জায়গা থেকে আমি হয়তো এমনি বলছি যে আমার এক বড় ভাই আছে, বেগুনের তরকারি তুমি যদি পারো একটু কিছু রান্না করে দিও, আমি পাঠাবো। আমি আমি খুব যে ইয়ে করে বলছি তা না, এমনি ক্যাজুয়ালি বলছি। এত কিছু কিভাবে? না, কারণ ওই যে আমার বন্ধু বান্ধবরা এরকম সারা জীবন আমাদের বাসায় খাইছে, আমি নাই ওরা এসে খাইছে, ঘুমাইছে। মানে আমাদের বাসাটা ছিল কাইন্ড অফ। আমার এক বন্ধু আছে এই যে ফুরিঘর যেটা আর কি, ও এটাতেও আছে, এমিল। ও বেসিক্যালি অ্যানিমেল রাইটস নিয়ে কাজ করে, রকিবুল হক এমিল। তো ওরা আমার স্কুলের বন্ধু আর কি, একদম ছোটবেলা। তো ওরা আমাদের বাড়িতে এসে, ওটার নাম ছিল সরাইখানা। এমিল, তোর বাসা এটা বাসা না, এটা আসলে সরাইখানা। তাই সবাই আসে খায়। তো আমার এক খালা ছিল, উনি আসলে আম্মু তো অফিসে থাকতো, আমার সেজো খালা আর কি, উনি দেখাশোনা করতো সব। উনি রান্না বান্না করে রাখতো, এইসব আসতো, খেত, আমরা থাকলে আড্ডা মারতাম। উনি তো অনেক রান্নাও তো অসাধারণ। আপনার মায়ের রান্না অসাধারণ। ওনাদের 4 জনেরই অসাধারণ রান্না। উনি কোথাকার মেয়ে?
আমার এটা হচ্ছে ওনাদের উনি জন্ম যশোরে, বড় বাংলাদেশি হয়েছে, কিন্তু ওনার নানা বাড়ি দাদা বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে। দেখেন আশিক ভাই, আমি মানে অনেক খাওয়া দাওয়া নিয়ে লেখা লিখি। আমি অসংখ্যবার লিখেছি যে বাংলাদেশের সবচেয়ে ভালো রান্না যেখানকার মেয়েরা করে। সব জায়গায় ভালো মন্দ সব জায়গায় আছে, কিন্তু প্রতিযোগিতা যদি দেওয়া হয়, আমাকে যদি বলেন, আপনি জানেন যে আমি সারা বাংলাদেশ ঘুরে ট্রাভেল করছেন, তো এবং লোকাল খাবার খাই, আমি কোনো রেস্টুরেন্টে খাই না কিন্তু ঘুরতে গিয়ে। তো আমি একাধিকবার বা 4 বা 5-এর অধিকবার এটা প্রমাণ পাইলাম যে যশোর সেরা, যশোরের মেয়েরা রান্নায় সেরা। আমার বাড়িতেও আমার মেজো ভাইয়ের ওয়াইফ যশোরের, তো ফলে সেই সুযোগটা আমাদের এখন রেগুলার হয় যে আমরা মাঝে মাঝেই ওই খাবারটা খেতে পারি। তো আপনার মায়ের রান্নাকে আমি তো মানে প্রায়ই বলি, বিভিন্ন জায়গায় বলি, বিভিন্ন লেখায় লিখি, ভুলতে পারি না আর কি। আজকে আমি কিন্তু প্রথম জানলাম যে আসলে ঘটনা কি। আপনার মা কোথাকার মেয়ে? এই যে আপনি বললেন যশোরের জন্ম, বাট ওই রুট যদি চিন্তা করে আমার নানুর হাতটাই পাইছে মুর্শিদাবাদ। হ্যাঁ, ভারতে। জায়গাটার নাম ঠিক ওই তো, মানে ওনার তো জন্ম তো যশোর, মানে এই কারণেই আমি, আমার কাছে এটা একটু দারুণ লাগলো আর কি। যশোর মানে আসলে এরকম মা পাওয়া, এই যে আপনার মায়ের কাছে অনেক সন্তানেরই মায়ের মতো কিছু একটা আমার মামারাই তার সন্তান, আমার কাজিনরা সব, হ্যাঁ আপনার বন্ধুরাও, এবং কি এই যে আমি একজন মানুষ, আমি ধরেন আমি সমাজের এমন একটা মানুষ যে ধরেন ঘটনা ভুলে যাওয়া যায় অনেকেই বা ই করে, কিন্তু আমি তো ঘটনাকে জিয়ে রাখি। আমি হয়তো আমার বেঁচে থাকলে আমার জীবনী লিখতে গেলে কিংবা আমার কোনো স্মৃতি কথা লিখতে গেলে, অথবা যেহেতু আমি ভোজন রসিক মানুষ, আমি খাওয়া দাওয়ার সেরা অভিজ্ঞতা লিখতে গেলে আপনার মায়ের নাম কিন্তু বা ওই প্রসঙ্গটা কিন্তু এসে যাবে। ওটা আমি ওটা ভুলতেই পারবো না। আপনি জানেন যে আমরা এখানে রেকর্ডিং এর আগে একজনের সাথে দেখা হলো, সে বললো কিন্তু যে প্রায় 2 বছরে প্রায় 10 বারের বেশি আমাদের এই গল্পটা উনি করেছে। ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই যে আলোচনা বাবা মাকে নিয়ে, আমরা মানে এরকম মা হয়ে ওঠা। এখন আপনি তো নাটক নির্মাণ করেন, নাটক বলবো না আমি, বা আমি বলবো যে আপনি একটা চিত্রকল্প বা দৃশ্যকল্প যা কিছু আপনি নির্মাণ করেন না কেন, আপনি গল্প বলেন, নানান ধরনের গল্প বলেন। আপনি বাবাকে নিয়ে অসামান্য গল্প আছে আপনার নির্মাণে। আপনি পার্কের মধ্যে লোকজনের দুঃখ শুনতে আসা, গল্প শুনতে আসা মানুষ আছে। সর্বশেষ যেটা আলোড়িত বাংলাদেশে লিলিত আপনি নির্মাণ করলেন একটা নারীর সংগ্রাম নিয়ে। আপনি একজন অসামান্য মায়ের সন্তান, আপনি আপনার মাকে নিয়ে অনেকে অনেক কিছু তৈরি করেছে, কিন্তু আমরা কি কখনো শুধু মাকে নিয়ে কোনো একটা তোলপাড় করা, মা বলতে আমি যেমন লিলিতে একটা সংগ্রামী মেয়ে, যেটা এটা কিন্তু সেও মা বা মা হবে সেটা বড় ব্যাপার না। মায়ের অবয়ব আমরা যেভাবে চিন্তা করি আর কি, যে 60 একজন মানুষ, এরকম কোনো গল্পকে আমরা আশিকুর রহমানের কাছে দেখব? হ্যাঁ, মানে দেখবেন তো অবশ্যই। মানে কিছু কিছু সাবজেক্ট আমার কাছে জীবনে খুব সেন্সিটিভ এবং আমি খুব প্ল্যান করে যে করি তাও না। লিরিক যে আমি এত কিছু সাবজেক্ট ভেবে করিনি। গল্পটা আমাকে সাখাওয়াত ভাইয়ের লেখা গল্পটা ওনার ফেসবুকেও ছিল, আমার ভালো লাগছিল, আমরা আলাপ করতেছিলাম। উনি তো স্মৃতিস্মারকও আমার লিখছে আর কি, সাখাওয়াত হোসেন। এইবার উপসংসার, তার আগে লিলিত, 3টা কাজ হলো ওনার সাথে, তো করে ফেলছি। আমার 2টা জিনিস খুব সেন্সিটিভ। আমি 2টা বিষয় নিয়ে যখন কাজ করব আমি খুব সেন্সিটিভলি এবং সিরিয়াসলি করব। সেটা হচ্ছে মা, আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধ। মানে থাকে না, এক একটা মানুষ ধরেন এক এক রকমের জীবন নিয়ে বড় হয়, সবার জীবন এক না। আবার প্রত্যেকের কাছেই মা বা সুস্থ জীবন যারা যাপন করে, সুস্থ স্বাভাবিক জীবন, আমার কাছে মানে প্রত্যেকের কাছেই তাদের বাবা মার একটা করে গল্প আসলে আছে। হয়তো সেটা সিনেমা হয় না বা রেকর্ড হয় না বা এরকম আমরা আলাপ করে না তারা, বা প্রকাশ করার সুযোগ পায় না, বা লিখতে পারে না, বই প্রকাশ করতে পারে না, তো মনের ভিতরে মাকে নিয়ে একটা সিনেমা বা একটা বই বা একটা কবিতা বা একটা গান সবার বুকে আছে। আপনি তো গান অসাধারণ, দারুণ গিটার বাজায় গান করেন, আপনার গান শুনতেও ভালো লাগে, আমার ভাল লাগে আর কি আপনার গান।
আমি দেখি যে আপনি যে ধরনের আপনার প্লেলিস্ট হুম, অনেক রুচিশীল। হুম, আহ, কে কেমন ফ্যামিলি থেকে উঠে এসেছে এবং উম, কে কেমন বাবা মায়ের কাছে মানুষ হয়েছে অথবা কার কেমন শিক্ষা দীক্ষা, এগুলো বোঝা যায় তার বুক শেলফ দেখলে, হুম, তার প্লেলিস্ট playlist দেখলে। এটা কিন্তু একটা ব্যাপার। তা আবার আপনি যে নির্মাণ করেন বাংলাদেশে, আমাদের সবাই তো আমরা যারা নির্মাণের সাথে সবাই তো আমাদের পরিচিত ভাই বন্ধু সকলেই। কিন্তু এই যে আপনার আলাদা হয়ে ওঠা, আপনি আপনি কিন্তু আলাদা হয়ে গেছেন অলরেডি। কারণ জানি না, আপনি ভিউয়ের still পেছনে trying. দৌড়ে হুম, আপনি কোনো ভাড়ামি, আজ পর্যন্ত কোনো ভাড়ামি কোনো না, গল্প তৈরি করলেন না। আজ পর্যন্ত আপনি কোনো লুতুপুতু প্রেমের কোনো ঘটনা ঘটালেন না। আপনি করলেন কি আলাদা একটা বিকল্প পথ তৈরি করে। আমি জানি এটার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে। মানে এই তৈরি করে আপনি ভিন্ন ধর্মী গল্প বলা শুরু করলেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে, অনেক তরুণ নির্মাতা স্বপ্ন দেখছেন যে আশিকুর রহমানের মতো করে। হুম, আমি একটা নিকেতনের এক হুম, আড্ডা সেদিন শুনতেছিলাম। হুম, মানে ওরা হুম, অনেক বিখ্যাত পরিচালক, ওনারা একসাথে ছিল, আড্ডা দিচ্ছিল, হুম, আমিও ছিলাম সেখানে। তো সেখানে বলছে যে আরে কি বানাস তোরা বেটা, আশিকুর রহমানের মতো তো হচ্ছে না। মানে আশিকুর রহমানের মতো হচ্ছে না, যে আশিকুর রহমানের রেফারেন্স হয়ে ওঠা, এটা আমি মনে করি যে আপনার সেই ব্যক্তিত্ববান বাবার নিশ্চয়ই একটা আপনার রুচিতে প্রভাব ফেলেছে। নিশ্চয়ই আপনার শিক্ষিত একজন মা, ওনার প্রভাব পড়েছে। আপনার কি মনে হয় না যে আপনার যে রুচির যে এই জায়গা, আপনি একটা রুচির আলাদা পৃথিবী তৈরি করলেন? আপনি কিন্তু বিচ্ছিন্ন নাট্য নির্মাতা না। না, 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 আপনি একটা আলাদা পৃথিবী তৈরি করলেন, বিকল্প পৃথিবী তৈরি করলেন। এখানে আশিকুর রহমান একটা বিরাট নাম হয়ে গেছে অলরেডি। তো এটা তো বাবা মায়ের অনেক ভূমিকা, রুচির ভূমিকা আছে না বাবা মায়ের? হ্যাঁ, অবভিয়াসলি এটা তো আছেই। মানুষ তো জিনগতভাবে পায়, পরিবেশ থেকে পায়, যেই পরিবারে সে বড় হচ্ছে। আপনি যেমন লিখতেন যে আপনার মায়ের কাছে অনেক রেয়ার বই থাকতো এবং উনি পড়তেন, এটা কল্পনাই করা যায় না ওরকম একটা জায়গা থেকে ওনার যে পাঠের রুচি বা নেশা, এটাই তো একটা বিরাট ব্যাপার। আপনার এবং আপনার ভাইদের কথাও আপনি প্রায় লেখেন যারা লেখালেখির সাথে যুক্ত। সো এইটা কিন্তু একটা এরকম, ওই গ্রামে তো আরো অনেক বাড়ি আছে নিশ্চয়ই আপনাদের আশেপাশে, সব বাড়ি থেকে কিন্তু এটা হবে না। হ্যাঁ, বা হয়ও না। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আম্মু প্রচণ্ড স্টুডেন্ট লাইফে কালচারাল মাইন্ডেড ছিল, ছাত্র ইউনিয়ন করতো, গান গাইতো এবং উনি আমাদের ফকির আলমগীর সাহেবের সাথে ওনারা কি ব্যাচের, হ্যাঁ হ্যাঁ, না জগন্নাথে যখন পড়তো একসাথে প্রোগ্রামও করতো। পরবর্তীতে জীবনে নানান ব্যস্ততায় সেটা আর হয়ে ওঠে না। এবার ভেতরে ব্যাপারটা, আব্বু বই পড়ে, এটা আগে থেকেই আমরা দেখছি, বই পড়ে এবং বই পড়ার একটা দারুণ অভ্যাস আব্বুর ছিল। আর আমার আরেকটা ব্যাপার ছিল, আমার যে বড় চাচার বাসায় আমি যেতাম, আমার কাজিন 5 জন, তাদের একটা বিরাট বুকশেলফ। ওইটাই আমার প্রথম পৃথিবী, যে এত বই, বিভিন্ন রকমের বই। সেটা ধর্মীয়, আমার বড় জ্যাঠার আবার একটা আলাদা 2টা র্যাক, একটা র্যাকের মধ্যে বড় জ্যাঠার সব ধর্মীয় বই, ব্যাখ্যা হাদিসের, কোরআনের ব্যাখ্যা, হাদিসের বিভিন্ন রেফারেন্সের বই, হাদিসের বই সেলফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ। আর একটা হচ্ছে সব দুনিয়ার লিটারেচার। হ্যাঁ, ওখানে হুমায়ুন আহমেদ থেকে শুরু করে, আহমেদ ছফা থেকে শুরু করে, বিদেশি বিভিন্ন সাহিত্য থেকে শুরু করে, শেক্সপিয়ার থেকে শুরু করে, মানে সমস্ত বই। তো তখন আমি ক্লাস 4, 5, 6 পড়ি। আমরা তখন হুমায়ুন আহমেদের বাইরে খুব একটা, বা কমিক্সের বাইরে খুব একটা জানি না। এই আস্তে আস্তে আমার দুনিয়াটা ওপেন হলো যে আচ্ছা, শহীদুল জহির, আচ্ছা মাহমুদুজ্জামান, আচ্ছা ঠিক আছে। আস্তে আস্তে ভানীরেন্দ্রনাথ চক্রবর্তী, কমল কুমার মজুমদার জানতে শুরু করলাম। এরপরে থিয়েটার করতে গেলাম, যখন থিয়েটার করতে যে আরেকটু পৃথিবীটা খুললো। কারণ আমি খুবই ভালো একটা স্কুল থেকে ডিপ্লোমা করেছি, প্রাচ্যনাথ স্কুল অফ অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন। এখানে একটা রুচিশীল লোকের সমাহার। তারপর আমি থিয়েটার করতে গেছি পালাকারে, সেখানে আমার গুরু আমিনুর রহমান মুকুল থিয়েটার এবং শামীম সাগর আমার ডিরেক্টর, যার কাছে আমি প্রথম কাজগুলো করেছি, ওনাদেরও পাঠের রুচি, রেফারেন্স, আলোচনা। এরপর আসলো ধরেন ফেসবুক, বা আপনারা যাদের সাথে আমরা আড্ডা মারতাম, একসাথে বড় হয়েছি, আলাপ হতো, আমি রেফারেন্স কালেক্ট করতাম। তো কি হয়, আপনি যখন ওই ঘোরটার ভেতরে থাকবেন, আপনার অটোমেটিক্যালি কানেকশন পেয়ে যাবেন। সেটা আমি মাসুদ হাসান উজ্জ্বল ভাইয়ের কাছ থেকেও পেতে পারি, সেটা আমি মেজবাউর রহমান সুমন ভাইয়ের থেকেও পেতে পারি, কিন্তু আমি ওই কানেকশনগুলো মেনটেন করছি।
সো ওইভাবেই আস্তে, 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 আস্তেই আসলে জায়গাগুলা তো হইছে। আর রুচি তো আসলে একটা সম্মিলিত ব্যাপার। এটা আপনি নিজের ভেতরে কিভাবে জিনিসটাকে মানে আপনাকে আমি কাঁচামাল অনেক দিতে পারি। হুম, আপনি খেলেন। তো আপনি প্রসেস করে আসলে কিভাবে জিনিসটাকে ব্রেইন থেকে বের করতেছেন সেইটাই কিন্তু আপনার অভিনবত্ব বা আপনার স্কিল বা আপনার ক্রাফটিং। একই জিনিস আপনি ৫ টা আর্টিস্টকে দেন, ৫ টা আর্টিস্ট ৫ রকম ছবি আঁকবে। একই ক্যামেরা আপনি ৫ টা ফিল্ম মেকারকে দেন, ও আসলে ৫ টা গল্প বলবে। কে কিভাবে জিনিসটাকে প্রসেস করে বের করতেছে দ্যাট ইজ ওর রুচি বা সবকিছুই, সবকিছু। আরেকটা ব্যাপার জানতে চাই আপনাকে। আপনি তো এয়ারলাইন্সে আছেন। হুম। তো বাবা-মাকে নিয়ে ওড়াওড়ি কেমন অভিজ্ঞতা? বাবা-মাকে নিয়ে আমার তো ফ্রি টিকেট থাকে। আমার প্ল্যান ছিল মালয়েশিয়ায় যাবো। আম্মুর পায়ে একটু সমস্যা। গত বছরই প্ল্যান ছিল। কিন্তু আমরা যেতে পারিনি বিকজ অফ আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ে। তো ইচ্ছা আছে আমি যাবো ডেফিনিটলি। একটা ইচ্ছা হচ্ছে যেহেতু আমি মালয়েশিয়া বেসড একটা এয়ারলাইন্সে চাকরি করি। সো কিছু ফ্রি টিকেট ওখানে আমরা পাই স্টাফ হিসাবে, স্টাফ টিকেট কুপন। তো আব্বু-আম্মু সেই হিসাবে পায়, বাবা-মা হিসাবে স্টাফের। তো ওইটা যাবো। আরেকটা হচ্ছে আমার উমরায় আব্বু-আম্মু এমনি হজ করছে ২ জন। বাট আমার একবার উমরায় যাওয়ার ইচ্ছা উনাদের আছে। সঙ্গে হ্যাঁ, আরকি। ওনাদের সঙ্গে, বাহ! ওনাদের দারুণ, সঙ্গে দারুণ। এটা আমার একটা ইচ্ছা। জানি না না, আল্লাহ এটা পূরণ দারুণ, করবে এটা কিনা। অবশ্যই। এই ইচ্ছা কেউ করলে সেটা পূরণ হয় না এরকম ঘটনা খুব কম। হ্যাঁ, এটা কিন্তু হ্যাঁ, মিরাকল বাকিটা এটা কিন্তু মিরাকল। বাকিটা আল্লাহর হাতে। আর আরেকটা যেটা আমি বলতে চাচ্ছিলাম, যেটা আমি ভাবতেছিলামও বলবো, সেটা হচ্ছে আজকে আসার আগে আসিফ ইকবাল ভাইয়ের একটা ক্লিপ দেখতেছিলাম যে খেতে, খেতে উনি ২০০৪ সালে বাইরে একটা ইউনিলিভারে বড় অপরচুনিটি পাইছিল, কিন্তু উনি এটা পরে দেশে চলে আসে। ওনার এক বন্ধু কথা বলতেছিল যে অফারটা করছিল মোশাররফ নামে একজন ওনার কলিগ বা বন্ধু। কিন্তু উনি দেশে চলে আসাটাকে প্রায়োরিটি দিছে, কারণ হচ্ছে ওনার বাবাকে উনি বাবার সাথে থাকতে চাইছেন। কারণ ওনার মা আর্লি এজে মারা গেছে। তো উনি বলল ২০০৪-এ আমি আসছি, ২০১২-তে আমার বাবা মারা গেছে। ৮ বছর যে আমি বাবার সাথে থাকতে পারলাম, এটাই আমার জীবনের একটা অনেক বড় ব্যাপার। এই যে বোধটা, তার শেষ বয়সে তার সাথে থাকার, বাবার সাথে থাকার বা আমার সাথে থাকার, এই বোধটা না মানুষ পরিবার এবং স্কুল কলেজ থেকে পায় কিনা জানি না, কোথা থেকে পায়। এটা খুব ইম্পর্ট্যান্ট। আমার যেমন আমি একটা সময় মাঝে আমার অনেক বন্ধু-বান্ধব সিনিয়র জুনিয়র কানাডায় চলে গেছে, অস্ট্রেলিয়া, আমেরিকা চলে গেছে। মাস্টার্স করতে পরে ওখানে সেটেল হয়ে গেছে। তো পিআর চলতেছিল। আমি অলরেডি ইউনিভার্সিটির এই সার্টিফিকেটগুলো ইভ্যালুয়েশনও করায় ফেলছি। যে আমি যাবো ভাব এরকম একটা ব্যাপার। তখন আমি বিয়ে হইছে। কেন জানি আমার মনে হলো যে না, আমি আসলে যেতে চাই না। তো আমি অনেক কারণ বের করছি যে কেন আসলে যেতে চাই না। পরে আমি খুঁজতে বললো একটা তো ঠিক আছে, আমি নাটক, সিনেমা, গান বাজনা এগুলো একটু পছন্দ করি, আর্ট কালচার এগুলো দেখবো, সাথে একটু থাকবো, টুকটাক করব, এটা একটা ব্যাপার। বাট মূল কারণটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ হিউম্যান বিইং যে আমার বাবা মা ৩০ বছর আমাদেরকে বড় করতে, শুধু আমাদেরকে না, আমার বাবা মার ভাই বোনদেরকে সহ যাদেরকে যাদেরকে তাদের আশেপাশে ছিল এবং আমাদেরকে বড় করতে ৩০ বছর তারা যে এফোর্টটা দিছে, এবং সেই এফোর্টটা যেন তেন এফোর্ট, স্বার্থহীন এফোর্ট। হুম, হুম, হুম। আমার বাবা অফিস করতো ২টা প্যান্ট, ৩টা শার্ট, আমার মা একটা স্যান্ডেল, একটা জুতা। এর বাইরে আমি কোনোদিন দেখি নাই দামি পাঞ্জাবি, দামি জুতা, দামি কিচ্ছু না, দামি ঘড়ি কিচ্ছু না, দামি ব্যাগ কিচ্ছু। সেম আমার মা, কোনো অর্নামেন্টস নাই, অল্প একটা শাড়ি, ওড়না, জুতা, ব্যাগ। এই ৩০ বছর। তো এতগুলা মানুষ, এতগুলা বছর যারা আমাদের পেছনে ইনভেস্ট করছে, তাদের শেষ, আমি জানি না আল্লাহ হায়াত কতদিন রাখছে বা রাখবে। তো শেষ জীবনটা এই ১৫-২০ বছর, এই ১৫-২০ বছরই আমার হাতে আছে। তাদেরকে এটা রিটার্ন ব্যাক করা তো আসলে পসিবল না, না, না। মানে কোনোভাবেই পসিবল না। বাট একটা যে আত্মতৃপ্তির জায়গা, ধরেন আপনি বিদেশে থাকলে কি করতে পারবেন, টাকা পাঠাতে পারবেন। কিন্তু এই যে আমার বাবা যদি রাতে অসুস্থ হয়ে যায়, আমি হসপিটাল নিয়ে যাই। এই যে আমার মা যদি কোনো একটা প্রবলেম হয়, আমি ঢুম করে এসে তাকে, এই যে কিছুদিন আগেই মাথা ফেটে গেল, হসপিটালে রাতের বেলা নিয়ে হ্যাঁ। সারাদিন দৌড়ালাম। আব্বুর সেম মাথা ফেটে গেল, হসপিটালে গেলাম বা ডাক্তার অ্যারেঞ্জ করে দিলাম। বা এই প্রত্যেক বেলায় অফিস যাওয়ার আগে নিচে যাই, কথা বলি আব্বু আম্মুর সাথে, ভালো মন্দ প্রবলেম, একটা দুইটা অসুখ বিসুখ, পারিবারিক সমস্যা।
এইটা তো আমি পেতাম না। তো আমি আসলে এইটুকু ছাড়তে চাই নাই কখনো, ওই জন্যই আমি যাই নাই। তো আসিফুল ভাইয়ের কথাটা কেন রেফার করলাম, যে সেম ফিলিং আমার কাছে মনে হয়েছে এই সময়টা যার হাতে আছে সে অনেক ভাগ্যবান, শেষ জীবনে বাবা মার সাথে থাকার, আহা, আর যতটুকু করার সেবা করার সুযোগ পাওয়া যায় ততটুকু করা। সেটাও শুধু অর্থনৈতিক না, সবচেয়ে বেশি হচ্ছে মানসিক। কারণ একটা বাবা মা সবচেয়ে খুশি হয় যখন তাদের সামনে তাদের সন্তানরা বসে থাকে। ইস, কত আপনি ভাগ্যবান ভাই। এইটার চেয়ে বড় আমার মনে হয় না বাপ মাকে আপনার দেওয়ার আর কোনো গিফট আছে। আপনি কিন্তু অনেক বেশি ভাগ্যবান। কারণ হচ্ছে যে আমরা যারা অধিকাংশ মানুষ, আপনি আপনার পরিচিত বন্ধু-বান্ধবদের জিজ্ঞেস করে দেখেন, খুব কম পাবেন যে প্রতিদিন বাবা-মাকে দেখতে পাওয়া। খুব কম পাবেন কিন্তু। ট্রু ট্রু ট্রু। এরকম আপনারা হয়তোবা ৪-৫ জন। আমার পরিচিত ৪-৫ জন আপনারা। এত পরিচিত মানুষ আমার, এত পরিচিত আমার, এত ক্ষেত্রে আমার বিচরণ। কিন্তু আমি মাত্র 4-5 জনকে পাই যারা দিন শেষে বাবা-মায়ের কাছে যায়। মানে এটা খুবই ইম্পর্টেন্ট ভাই এটা। এবং আমি সত্যি এটাকে এই ব্যাপারটার ক্ষেত্রে আমি মনে করি আমি খুব ভাগ্যবান, আসলেই মনে করি। এবং যারা আসলেও প্রতিদিন দেখতে পায়, আপনি শুনলে অবাক হবেন, আমাদের বাড়িটা আম্মু আব্বু থাকে 2 তলায়, আর এখন যেহেতু বাবু হচ্ছে প্লাস আমার বিয়ের পরে আমি থাকি 3 তলায়। তো 3 তলায় আমি থাকি, খাই বা সবই করি, কিন্তু আমার সমস্ত কাপড় চোপড় 2 তলায় এখনো। তো এটা নিয়ে অনেক এটা সেটা হয়েছে। তা আমি বলছি যে একটাই কারণ, এটা হচ্ছে এই কাপড়টা চেঞ্জ কর, এই যে অফিসে আসার আগে কাপড় চেঞ্জ করে ধরেন অফিস যাব এখান থেকে, আপনার এখান থেকে বের হয়ে এই যে কাপড় চেঞ্জ করতে গেলাম, এই কাপড়টা চেঞ্জ করার সময় একটু উকি দিলাম, আম্মু শুয়ে আছে বা আব্বু নামাজ পড়তেছে বা আব্বু কিছু একটা করতেছে, আর অফিস থেকে ফেরার পথে আবার যে কাপড়টা চেঞ্জ করতে ঢুকবো, একবার 2টা কথা বলবো বা দেখবো ঘুমাচ্ছে বা 2টা কিছু একটা, এই 2টা বার তাদেরকে দেখা বা 5 মিনিট 5 মিনিট 10 মিনিট তাদেরকে তাদের সংস্পর্শ পাওয়া, এইটা আমার একটা তীব্র ক্ষুধা। দারুণ, দারুণ। এবং এইটার জন্যই আমি মনে হয় যে আমি এত কিছু ম্যানেজ করতে পারি। আমাকে অনেকে বলে আপনি চাকরি করেন, নাটক কিভাবে কি করেন, আই ডোন্ট নো কিভাবে কি করি, বাট যতদিন আমার বরকত। বাবা মা আছে এবং তাদেরকে আমি দেখতে পারতেছি, তাদের পাশে বসতে পারতেছি, 2টা কথা বলতে পারতেছি বা শেয়ার করতে পারতেছি, অনেক কিছু এক্সপ্রেস করা যায় না। আপনিও নিশ্চয়ই আপনার আপনি সমস্ত কিছু এক্সপ্রেস করতে পারেন না বলেই আসলে একটা কবিতার বই লিখতে হয়েছে আপনাকে। তা এটা আসলে মানুষ পারেও না। আমি আপনার সামনে বসে যত কথাই বলি, এই কথাগুলো আমি হয়তো আমার বাবা মাকে সামনে বলা বলতে যাবে পারবো না, বলা না। যাবে না। So, আমরা চাই যে এটা এইটা ওনারা দেখুক। আমি জানি না দেখবে কি দেখবে না, না, এটা দেখাতে হ্যাঁ হবে। এটা দেখাতে হবে। দেখবে, নাটক তো দেখে, নাটক এটাও দেখতে হবে যে হ্যাঁ শুধু ওনাদেরই নিয়ে কথা হয়েছে যে শুধু, হ্যাঁ এটা এটা অন্য কিছু নিয়ে তো কথা বলিনি আমরা। ইটস এন শুধু প্রিভিলেজ, হ্যাঁ ইটস এ প্রিভিলেজ। কারণ কি মনে হয় যে এই সুযোগটা আমি নাও পেতে পারতাম, হুম, আমার মাই তো পায় নাই, হুম। আমার মার মা মারা, মানে আমার নানু মারা গেছে একদম আমাদের ছোটবেলায়। বাবা মা হ্যাঁ বেঁচে আছে, আমরা তো পাচ্ছি না। পাচ্ছেন না, না। আপনি ধরেন আলাদা একটা শহর হ্যাঁ। যাচ্ছেন 2-4-5 দিন আবার চলে আসতেছে, তো আপনি 365 দিন হিসাব করলে আপনি ফিজিক্যালি বাবা মাকে পাচ্ছেন ধরেন 15 দিন হ্যাঁ। বছরে বছরে, হ্যাঁ। ম্যাক্সিমাম, এর বেশি না, না। বা 20 দিন। তো আপনি যদি কম্পেয়ার করেন, আমি পাচ্ছি, আমি দেশের বাইরে ঢাকার বাইরে বাদ দিলে আমি 365 দিনের মধ্যে 300 দিন তো পাচ্ছি। একদম। তো এইটাই আমার কাছে ধরেন আমার অ্যাসেট। আমার টাকা নাই, পয়সা নাই, অমুক নাই, তমুক নাই, ডাজন্ট ম্যাটার, বাট অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ ইউর ফাদার অ্যান্ড মাদার বিসাইড ইউ, দ্যাট ইজ দ্য বিগেস্ট অ্যাসেট ইউ হ্যাভ। এর চেয়ে বড় অ্যাসেট তো দুনিয়াতে আর নাই। আশিক ভাই, থ্যাংক ইউ। আপনার বাবা মায়ের জন্য দোয়া, ভালোবাসা। আমাদের সকলের বাবা মা ভালো থাকুক। কষ্ট করে এসেছেন, আপনি একজন ব্যস্ত মানুষ। না না, আমি কেন আসছি এটাও একটু আগে আপনাকে প্রোগ্রামের আগেও বলছি, ইটস নাথিং অ্যাবাউট আমার কাজকর্ম কিছু না, বাবা মার ব্যাপারটায় সন্তানরা আসলে শিশু, ওদের আসলে এই ব্যাপারে আর কোনো ইগো কোনো কিছুই কাজ করে না। আপনার প্রোগ্রামটার সাবজেক্ট বিধায় কিন্তু আমি নিজে আপনাকে বলছি যে আই ওয়ান্ট টু টক, বিকজ মনে হচ্ছে যে আচ্ছা কিছু কথা বলতে পারলেও তো হালকা লাগবে, এবং যে কথাগুলো বলা হয় না রেকর্ডেড তো হচ্ছে, কেউ একজন আমার পক্ষ হয়ে রেকর্ড করলো হয়তো, এই এবং এটা প্রভাব পড়ে আর কি। কারণ খুব
স্পর্শকাতর তো এটা প্রভাব পড়বে, ভাল লাগে আর কি, এই জন্য আর কি। হ্যাঁ, আরেকটা ধরেন মেমোরিও থেকে যায়। হ্যাঁ, এটাও 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 একটা বড় এটা ব্যাপার। বড় ধরেন মানুষ তো আসলে মানুষের জীবন আসলে স্মৃতির সমাহার। একদম। তো এই স্মৃতিগুলোই থাকবে। যে কারণে ছবির কথাটা বললাম, ১ম এই লিখলাম যে ছবিও তো আসলে স্মৃতি। যখন মানুষটা থাকবে না, ওই ছবিটাই আমার সম্বল। তো ওই ছবিটা থাকা জরুরি। যারা আমরা অনেকের বাবা-মা আসলে ছবি তুলতে চায় না, এটা ডিফারেন্ট ব্যাপার। বাট তুলে রাখা ভালো। যতটুকু সম্ভব বাবা-মার সাথে সময় কাটানো এবং বাবা-মার সাথে স্মৃতি তৈরি করে রাখা এটা জরুরি। বুদ্ধিমান সন্তানদের জন্য জরুরি। জরুরি। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। আমরা বাবা-মাকে নিয়ে কথা বলছিলাম। আপনাদের যদি আপনার বাবা-মাকে নিয়ে কথা বলতে ইচ্ছে করে, আপনার বাবা-মা পৃথিবীতে বেঁচে থাকুন অথবা তারা যদি চলে গিয়ে থাকেন, তো আপনারা কথা বলতে আসবেন আমার সঙ্গে। এই আয়োজনে এই যে কথাবার্তা যেখানে, এখানে আ কড়া নাড়তে কোনো অনুমতি লাগবে না। আপনাকে সেলিব্রিটি হতে হবে না। আপনাকে আ অনেক বেশি আপনার উপস্থিতি অনেক বেশি ভিউ বাড়িয়ে দিবে, এরকম কোনো ব্যাপার এখানে নেই। পৃথিবীর সমস্ত বাবা-মায়ের প্রতি তাদের সমস্ত সন্তানের যে ফিলিংসটা আরকি, এটার রং একরকম। তো ফলে এই রঙে আমি এ রঙিন থাকতে চাই। আপনিও এই রঙে রঙিন থাকুন। আপনার ইচ্ছে হলে আমাদেরকে নক করবেন। আমরা দিনের পর দিন বাবা-মাকে নিয়ে কথা বলব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।